1978 সালে যে দেশের 88% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, 2010 সালে তাদের জিডিপি ছিল $6 ট্রিলিয়ন, যখন তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল। কথা বলছিলাম চীনের উত্থান নিয়ে, যারা গেল 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে পরাজিত করার 80 বছর উপলক্ষে এক বিশাল প্যারেডের আয়োজন করেন। সেখানে তারা কিছু সুপারসনিক মিসাইল সহ আরো অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। সুপারসনিক মিসাইল হচ্ছে এমন একটি মিসাইল যেটা শব্দের গতি থেকেও 5 গুণ বেশি ছুটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে চায়না এত অল্প সময়ের মধ্যে নিজেদের দরিদ্রতা বিমোচন করে ব্যবসায়িক কন্ট্রোল সহ বিশ্বের ভূরাজনৈতিক পর্যায়ে এতটা শক্তিশালী অবস্থায় চলে গেল? আধুনিক চায়নার জন্ম 1949 সালে হলেও 1978 সাল পর্যন্ত মূলত চীন একটি অনুন্নত রাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল। 1978 সালে চীনের 88% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত এবং তৎকালীন চীনের জিডিপি ছিল প্রায় $149 বিলিয়ন কম, যা বর্তমান বাংলাদেশের জিডিপির থেকেও অনেক অনেক কম। 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর পর যখন ডেং জিয়াওপিং ক্ষমতা গ্রহণ করেন, তখন তার মূল উদ্দেশ্যই ছিল কিভাবে করে চীনের অর্থনীতিকে রিফর্ম করা যায়, এবং এই রিফর্মেশনের জন্য উনি গুরুত্বপূর্ণ 4টি নীতি গ্রহণ করেন। 1 নম্বর নীতি হচ্ছে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি। এই নীতির মূল উদ্দেশ্যই ছিল সমাজতান্ত্রিক অর্থনীতিকে ভেঙে দিয়ে বিদেশি বিনিয়োগ ও বাজার ভিত্তিক সংস্কার এবং কিভাবে করে বিদেশি বাণিজ্যকে বৃদ্ধি করা যায়, যার ফলে কৃষকেরা উৎপাদনের উপর নিয়ন্ত্রণ পায় এবং খাদ্য উৎপাদন এবং কৃষি আয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। নাম্বার 2, SEZ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন চালু করা। আজকের যে উন্নত সেনজেনকে আমরা দেখতে পাই, সেই সেনজেন কিন্তু 1978 বা 80 সালের দিকে এরকম ছিল না। যেই সেনজেন আজকে চায়নার টেক সিটি অথবা সিলিকন ভ্যালি অফ চায়না নামে পরিচিত, 1980-র দিকে সেই সেনজেন অতি সাধারণ মানের একটি গ্রাম হিসেবেই সুপরিচিত ছিল। 1980 সালের চীন যেই 4টি SEZ বা স্পেশাল ইকোনমিক জোন চালু করে, তার মাধ্যমে সেনজেন সহ জুহাই, সান্থো এবং শিয়ামেনকে অবকাঠামোগতভাবে পুরোপুরি ঢেলে সাজানো হয়, এবং এই অঞ্চলগুলোতে যে সকল বিদেশি কোম্পানিগুলো ব্যবসা করতে চায় তাদেরকে ট্যারিফ সহ অন্যান্য ট্যাক্স সুবিধা গভর্নমেন্ট কর্তৃক প্রদান করা হয়ে থাকে। শুধুমাত্র 4টি অঞ্চলকে উন্মুক্ত করার মাধ্যমে চীন একদিকে যেমন বিশ্ববাজারের বড় বড় কোম্পানিগুলোকে নিজেদের দেশে আসার রাস্তাকে সহজ করে দেয়, তেমনিভাবে পুরো চীনকে উন্মুক্ত হওয়ার যে রিস্ক, ওই রিস্কটাকেও অনেকাংশে মিনিমাইজ করে ফেলে। মূলত সরকারের এই স্পেসিফিক ডিসিশনটাকেই চায়নার মাস্টার স্ট্রোক হিসেবে গণ্য করা হয়। নাম্বার 3, বৈদেশিক বিনিয়োগ আইন ও রপ্তানি নির্ভর শিল্পায়ন। বৈদেশিক বিনিয়োগ আইন প্রণয়নের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চার ব্যাপক জনপ্রিয়তা করে। পাশাপাশি নানান উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, হংকং, তাইওয়ান ইত্যাদি বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে। চায়না সরকারের মূলনীতি তখন ছিল প্রডিউস টু এক্সপোর্ট, অর্থাৎ যেটাই বানাবে সেটা এক্সপোর্টের জন্যই বানাবে। এই নীতির মাধ্যমে চায়না নিজেদেরকে বিশ্বের ফ্যাক্টরি হিসেবে স্টাবলিশ করে ফেলে। এই সময় অনেক বড় বড় কোম্পানি যেমন জার্মানির ভলসওয়াগেন, আমেরিকার কোকাকোলা, পেপসিকো, IBM কিংবা জাপানের টয়োটা, নিশানের মতন বড় বড় কোম্পানিগুলো নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিটকে চায়নায় স্টাবলিশ করতে শুরু করে। নাম্বার 4, অবকাঠামোগত উন্নয়ন। চায়না সরকার খুব কুইকলি রিয়ালাইজ করতে পারে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত বেশি জরুরি এবং এর বিকল্প কোনো রাস্তা নেই। তাই তারা বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত বিষয়গুলোতে ব্যাপকভাবে ইনভেস্ট করতে শুরু করে, এবং চীন সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে রেলপথ, হাইওয়েজ এবং ইলেকট্রিক যে ইনফ্রাস্ট্রাকচার, সেই বিষয়গুলোতে ইনভেস্ট করার প্রতি ব্যাপক ইন্টারেস্ট শো করে। এর মাধ্যমে খুব সহজেই বিদেশি কোম্পানিগুলো নিজেদের ফ্যাক্টরি চায়নায় সেট আপ করতে শুরু করে। নিজেদের ঘরকে গোছানোর পাশাপাশি চায়নার অন্যতম মূল এইম ছিল বিশ্ববাজারে কীভাবে প্রবেশ করা যায়, এবং 1992 সালে চীনের কট্টরপন্থী সমাজতান্ত্রিক নীতি থেকে চীন সরে এসে সোশিয়ালিস্ট মার্কেট ইকোনমি ঘোষণা করে। 2001 সালে চীন WTO-তে জয়েনের পর চীনের ব্যবসার প্রসার আরও অনেক বেশি বাড়তে থাকে। WTO-র মেম্বার হওয়ার পর থেকে USA কিংবা EU কান্ট্রিগুলার অন্যান্য যে কোটা কিংবা ট্যারিফ যেই ফ্যাসিলিটিসগুলো আছে, চায়না ওগুলো পেতে শুরু করে,
এবং উন্নত দেশগুলোতে চীনের পণ্যের প্রভাব ব্যাপকভাবে বাড়তে শুরু করে। ডব্লিউটিওতে যোগদানের বছর অর্থাৎ 2001 সালে চায়নার জিডিপি ছিল $1.3 ট্রিলিয়ন, যেটা তখন পুরা বিশ্বের মধ্যে থার্ড পজিশনে ছিল। 2001 থেকে 2010 এই 10 বছরের সময়কালে চায়নার ইয়ারলি যে গড় প্রবৃদ্ধি ছিল এটা অলওয়েজ ইন অ্যান এভারেজ 10%-এর উপরে ছিল। এবং 2001 সালে যেখানে চায়নার রপ্তানি মাত্র $266 বিলিয়ন ছিল, তার পরবর্তী 10 বছরের মধ্যে চায়না নিজেদের এক্সপোর্টকে এনহ্যান্স করে 23 টাইমস। অর্থাৎ 2010 সালে চায়নার এক্সপোর্ট ছিল $6 ট্রিলিয়ন। এর মাঝে 2004 সালে চায়না একটা বিশাল $586 বিলিয়ন অবকাঠামোগত উন্নয়নের প্রজেক্ট হাতে নেয়, এবং এই বিশাল খরচের পরও চায়নার প্রবৃদ্ধি ধসে না পড়ে উল্টো 9.63% বৃদ্ধি পায়। ক্যান ইউ ইম্যাজিন? 2010 সাল নাগাদ চায়না জাপানকে টপকে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়, এবং এই টাইমের মধ্যে চায়নার জিডিপি ছিল $6.1 ট্রিলিয়ন এবং বৈদেশিক রিজার্ভ ছিল $2.8 ট্রিলিয়ন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড তখন হাইয়েস্ট ছিল। বাট তখনও চীনের সুপার পাওয়ার হয়ে ওঠার জার্নিটি শুরু হয়নি। চায়নার এই সুপার পাওয়ার হয়ে ওঠার জার্নিটা শুরু হয় চায়নার বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং 7th প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে। দায়িত্ব গ্রহণের বছর অর্থাৎ 2013 সালেই শি জিনপিং চায়নার বেল্ট অ্যান্ড রোড অর্থাৎ যেটাকে BRI প্রকল্প বলে আমরা সবাই চিনি, এই প্রকল্পটি ঘোষণা করেন। যদিও বা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা সহ পুরো পৃথিবীকে চায়নার সাথে কানেক্টেড করা, এবং এই প্রকল্পের মাধ্যমে চায়না বৈশ্বিক বাণিজ্যে নিজেদের প্রভাব আরও বেশি এক্সপ্যান্ড করতে থাকে। তাছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে এই বিনিয়োগের মাধ্যমে তারা তাদের তেল, গ্যাস এবং খনিজ সম্পদের অ্যাক্সেস পেয়ে যায়। ওয়েস্ট কান্ট্রিজগুলো এবং ইন্ডিয়া চায়নার এই BRI প্রকল্পকে বরাবরই চায়নার ভূ রাজনৈতিক প্রভাব হিসেবে বিবেচনা করত, এবং অনেকে একে চায়নার ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি হিসেবেও গণ্য করে থাকে। চীনের BRI প্রকল্পের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে CPEC অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটার ইনভেস্টমেন্ট $62 বিলিয়ন। নাম্বার 2, হাম্বানটোটা পোর্ট শ্রীলঙ্কা। এখানে $1.3 বিলিয়ন বিশাল ইনভেস্টমেন্টের মাধ্যমে চায়না একটি নতুন পোর্ট এস্টাবলিশ করে, এবং আমরা সবাই জানি যে শ্রীলঙ্কায় এই ঋণটি পরিশোধ না করতে পারার জন্য চায়নাকে এই পোর্টটি নেক্সট 99 ইয়ার্সের জন্য লিজ দিয়ে দিতে হয়েছে। বাংলাদেশেও এই BRI প্রকল্পের অধীনে চায়নার কিছু ইনভেস্টমেন্ট আছে। এর মধ্যে অন্যতম বিখ্যাত হচ্ছে পাদমা ব্রিজ রেল লিঙ্ক, যেটা ইনভেস্টমেন্ট $3 বিলিয়ন, পায়রা পাওয়ার প্ল্যান্ট যেটার ইনভেস্টমেন্ট $2.5 বিলিয়ন, এবং কর্ণফুলী টানেল যেটার ইনভেস্টমেন্ট $705 মিলিয়ন আশেপাশে। বর্তমানে চায়নার এই BRI প্রজেক্টের আন্ডারে 150+ কান্ট্রি কানেক্টেড রয়েছে, এবং এর মাধ্যমে অনুমিত ঋণ প্রদানের পরিমাণ হচ্ছে $1 ট্রিলিয়ন। 2015 সালে চীনের আরেকটি মাস্টার স্ট্রোক প্রজেক্ট হচ্ছে মেড ইন চায়না প্রজেক্ট, যার মাধ্যমে চায়নার রোবোটিক্স, AI, সেমিকন্ডাক্টর, EV ইটিসি বিশাল বিশাল খাতে বিশ্ববাজারে নিজেদের ডমিনেন্স নিশ্চিত করার জন্য নিজেরা এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা শুরু করে। এছাড়া চীন কমার্সের প্রসার ঘটানোর মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের প্রভাব কতটা বিস্তার করতে সক্ষম হয়েছে আলিবাবা সহ অন্যান্য অনেক চীনা কমার্সের উত্থান দেখলেই তা বোঝা যায়। 2020 সালে কোভিড প্যান্ডামিকের মতন ক্রিটিক্যাল টাইমে যেখানে বিশ্বের তাবর তাবর দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছিল, সেখানেও চীন ওই বছর নিজেদের পজিটিভ গ্রোথকে ধরে রাখতে সক্ষম হয়। বর্তমানে চায়নার জিডিপি $18 ট্রিলিয়ন, যা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট, ইউএসের ঠিক পরে, এবং চায়নার কারেন্ট রিজার্ভ $3.2 ট্রিলিয়ন, যা ওয়ার্ল্ড ওয়াইড হাইয়েস্ট। বিশ্বের রপ্তানি বাজারের 15%-এর শেয়ার শুধুমাত্র চায়নার দখলে, যেখানে মাত্র 47 বছর আগে 1978 সালে তাদের 88% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত। ভাবা যায়
এবং তাদের সামরিক বাজেট আজকে $300 বিলিয়ন থেকেও বেশি। এই তো গেল ওয়ার্ল্ড ওয়ার 2 ভিক্টরি ডে প্যারেড উপলক্ষে 3 সেপ্টেম্বর 40টি দেশের কমরেডদের সামনে চায়না প্রেসিডেন্ট শি জিনপিং বিশাল এক সামরিক শোডাউন করলেন। তার মাধ্যমে চায়না জানান দিল যে তারা শুধুমাত্র বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করেই ক্ষান্ত থাকবে না, তারা এখন প্রস্তুত যে কোনো ধরনের ভূরাজনৈতিক শক্তিকে মোকাবেলার জন্য। চায়নার এই সামরিক উত্থান সম্পর্কে আলোচনা করব অন্য কোনো এক ভিডিওতে, ঠিক আছে।